সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য অনুসন্ধানী পাঠ বিজ্ঞান পঞ্চম অধ্যায় অণুজীব জগতের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। এই যে অণুজীব জগৎ, তার আগে বলে রাখি যে আমাদের চারপাশে কিন্তু ছোট বড় অসংখ্য জীব রয়েছে। এই জীবগুলোর মধ্যে কিন্তু রয়েছে উদ্ভিদ এবং প্রাণী। এই যে বড় যেসব জীব রয়েছে সেই বড় জীবদেরকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই, আর অসংখ্য যেসব জীব রয়েছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। এদের দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এই যে যেসব জীবদের দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এদেরকেই বলা হয় অণুজীব। এবং অণুজীবদের ক্ষেত্রে এদের জগৎটাই হলো অণুজীব জগৎ। এখন এই যে অণুজীব জগতের শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগটা আমরা বোঝার চেষ্টা করি। বলা হয়েছে অণুজীব জগতের শ্রেণী বিভাগ করার সময় নিউক্লিয়াস বা কেন্দ্রিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তোমরা অনেকেই প্রশ্ন করো যে কেন নিউক্লিয়াসকে গুরুত্ব দেওয়া হয়, কেন মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিডকে গুরুত্ব দেওয়া হয় না। আমরা জানি যে আমাদের দেহের মস্তিষ্ক যেমন প্রয়োজনীয় তথ্য ধারণ করে, নিউক্লিয়াসও তেমনি কোষের সব কাজের কেন্দ্রবিন্দু। কোষের সংখ্যা বৃদ্ধি সহ সমস্ত জৈবিক কাজ পরিচালনার তথ্য নিউক্লিয়াসের ভেতরে থাকা ডিএনএর মধ্যে সংরক্ষিত থাকে। আমরা পাশেই নিউক্লিয়াসের ছবি দেখতে পাচ্ছি। সেই নিউক্লিয়াসের ভেতরে সুতার মতো যে তন্তুটা তোমরা দেখতে পাচ্ছ সেইটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। এবং এই নিউক্লিয়ার রেটিকুলামের মধ্যেই থাকে ডিএনএ। এই ডিএনএর মধ্যেই থাকে জিন। আর জিন কি? জিন হলো যে কোনো জীবের বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করে বা প্রকাশ করে। এ কারণেই নিউক্লিয়াসকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অণুজীব জগৎকে মূলত তিনটি রাজ্যে ভাগ করা হয়। ভাগগুলো হচ্ছে রাজ্য 1 নন সেলুলার বা অকোষীয়। আমরা কিন্তু নাম দেখেই বুঝতে পারছি যে নন সেলুলার কেন। সেল মানে কোষ, আর নন সেলুলার বলতেই বোঝাচ্ছে অকোষীয়। অর্থাৎ যেসব জীবদের কোষ থাকে না এদেরকেই বলা হয় নন সেলুলার বা অকোষীয়। এরপর রাজ্য 2-এ বলা হয়েছে প্রোক্যারিওটা বা আদিকোষী। এই যে বলা হয়েছে প্রোক্যারিওটা বা আদিকোষী কেন? কারণ এখান থেকে আমাদের বুঝতে হবে, নাম দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আদিকোষী মানে কি। আদিকোষী মানে হলো যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থ কি? নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থ হলো আমরা যদি পাশেই নিউক্লিয়াসের ছবি দেখি তাহলে দেখা যাবে এই নিউক্লিয়াস কিন্তু এর বিভিন্ন উপাদান রয়েছে, মানে নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে, এরপর নিউক্লিয়ার রন্ধ্র রয়েছে, এরপর নিউক্লিয়াসের ভেতরে দেখা যাচ্ছে যে এটা নিউক্লিওলাস, এরপর নিউক্লিয়ার রেটিকুলাম, এরপরে দেখা যাচ্ছে যে এই যে অর্ধস্বচ্ছ জেলির মতো যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো আদিকোষী বলতে বোঝায় যে এর মধ্যে নিউক্লিয়াস সুগঠিত নয়, মানে নিউক্লিয়াসের সব উপাদান থাকবে না। এখন এই যে নিউক্লিয়াসের সব উপাদান থাকবে না অর্থাৎ এর মধ্যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, শুধুমাত্র এখান থেকে থাকবে কি? থাকবে হচ্ছে তোমার নিউক্লিয়ার রেটিকুলাম। আর রাজ্য 3-এ বলা হয়েছে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। এই যে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী বলতে বোঝাচ্ছে যে এদের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ একটা নিউক্লিয়াসের মধ্যে যা যা থাকার কথা সবগুলো উপাদানই থাকে। এখন আমরা এই যে রাজ্য 1 নন সেলুলার বা অকোষীয় সেটা সম্পর্কে আরেকটু জেনে নিই। বলা হয়েছে এসব অণুজীব এতটাই ছোট যে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও এগুলোকে দেখা যায় না। এগুলো দেখতে বিশেষ অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়।
যে বিশেষ যন্ত্রটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, অর্থাৎ অতি ক্ষুদ্র। এই অতি ক্ষুদ্র জীবকে দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ভাইরাসকে দেখার জন্য আমাদের এই ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। এই যে নিউক্লিয়াসের যে গঠনটা বলেছিলাম, সেই নিউক্লিয়াসের গঠনের চিত্রটা তোমরা লক্ষ্য করো। বাইরের দিকে যে আবরণটা সেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এরপর দেখো নিউক্লিয়ার মেমব্রেন, দুইটা নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে দেখো ছিদ্র দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এরপর দেখো কালো গোলাকার যে বস্তুটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় নিউক্লিওলাস। এরপর নিউক্লিওপ্লাজম। এরপর এই যে সুতার মতো যে অংশটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। এই উপাদানগুলো সম্পূর্ণ মিলেই তোমার এই নিউক্লিয়াসটা গঠিত। এরপর রাজ্য 2, প্রোক্যারিওটা বা আদিকোষী। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থ কী আর নিউক্লিয়াস সুগঠিত অর্থ কী। এই বিষয়টি যদি তোমরা বুঝতে পারো তাহলে এই যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে তোমার অণুজীব জগৎকে যে ভাগ করা হয়েছে এগুলো সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা হবে। বলা হয়েছে যেসব অণুজীবের কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত নয় সেগুলোই এ রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এগুলোর কোষকে আদিকোষ বলা হয়। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে এই যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে তোমার প্রোক্যারিওটা বা আদিকোষী জীব। এরপর রাজ্য 3, ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। যেসব অণুজীব কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত সেগুলোকে বলা হয় প্রকৃতকোষী জীব। উদাহরণস্বরূপ শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়ার এখানে দেখো ছবি দেখানো হয়েছে। প্রথমটার ক্ষেত্রে এই যে সবুজ দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে তোমার শৈবাল। এরপর দেখানো হয়েছে ছত্রাক, এরপর প্রোটোজোয়া। এখান থেকেই কিন্তু তোমরা আদিকোষী এবং প্রকৃতকোষীর মধ্যে যদি বলা হয় যে দুইটা পার্থক্য লিখো তাহলে অবশ্যই এটি তোমরা পারবে। এরপর এই যে অণুজীব, সেই অণুজীবের মধ্যে প্রথম যে অণুজীবটি তোমাদের বই রয়েছে সেটি হচ্ছে ভাইরাস। তাহলে এসো আমরা ভাইরাস সম্পর্কে জেনে নিই। উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না, কারণ এই যে উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র মানেই হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। ভাইরাসগুলো আসলে এদের স্বাধীন জীবন নেই। কারণ কি, এই ভাইরাসগুলো যখন জীবকোষের বাইরে থাকে তখন এরা জড়ের ন্যায় আচরণ করে এবং যখন জীবকোষের ভেতরে প্রবেশ করে তখন তারা জীবের ন্যায় আচরণ করে। পরিবেশে এগুলো থাকে নির্জীব কণা হিসেবে, অর্থাৎ জড় পদার্থের মতো থাকে, কিন্তু অন্য কোনো জীবের কোষে প্রবেশ করার পর ভাইরাস জীবের মতো আচরণ করতে পারে। এরপরে যদি প্রশ্ন বলা হয় যে ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন? ভাইরাসের দেহে কোষ প্রাচীর, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে এই যে ভাইরাস, সেই রাজ্য একে বলা হয়েছে নন সেলুলার বা অকোষীয়, অর্থাৎ যে সকল জীবের কোষ নাই তাদেরকেই বলা হয়েছে অকোষীয় বা নন সেলুলার। তাহলে এই নন সেলুলারের উদাহরণ হিসেবে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে ভাইরাসের কথা। এরপর আরেকটি প্রশ্ন হতে পারে যে ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কেন? ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কেন এটা বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে যে পরজীবী কি। যেসব জীব আজীবন বা জীবনের কোনো এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবদেহের ভেতরে হতে পারে অথবা বাইরে বাস করতে পারে তাদেরকে পরজীবী বলা হয়। শুধু আমিষ অর্থাৎ প্রোটিন, আবরণ ও নিউক্লিক অ্যাসিড, এখানে এই যে নিউক্লিক অ্যাসিড বলা হয়েছে সেই নিউক্লিক অ্যাসিডের মধ্যে তোমরা পরবর্তীতে জানতে পারবে যে নিউক্লিক অ্যাসিড অর্থ হচ্ছে ডিএনএ বা আরএনএ। তাহলে আমরা বলতে পারবো যে এই যে ভাইরাস, সেই ভাইরাসটা হচ্ছে তোমার প্রোটিন, আবরণ ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। এগুলোর আমিষ আবরণ থেকে, অর্থাৎ ভাইরাসের যখন আমরা গঠনটা দেখব তখন দেখতে পাবো যে ভাইরাসের বাইরে থাকে আমিষের আবরণ। তাহলে এই আমিষের আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এগুলো জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। যে কথাটা বলেছিলাম যে এই ভাইরাস যখন জীবকোষ থেকে বাইরে
বের হয়ে আসে তখন সে নির্জীব কণার মতো কিন্তু আচরণ করে, অর্থাৎ জড় পদার্থের ন্যায় আচরণ করে। তবে অন্য জীবকোষে প্রবেশের পর যখনই সেগুলো প্রোটিন, আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করতে পারে তখন এগুলো জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এগুলো জীবনের কোনো লক্ষণ দেখায় না। এই কারণে ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয়। ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। এখন এই যে বলা হয়েছে ব্যাকটেরিওফাজ, আসলে এই ব্যাকটেরিওফাজ বলতে আসলে কি বুঝি? ব্যাকটেরিওফাজ হচ্ছে যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, খেয়ে ফেলে, সেগুলোকে বলা হয় ব্যাকটেরিওফাজ ভাইরাস। এগুলো ব্যাকটেরিয়া কোষে প্রবেশের পর জীবনের লক্ষণ প্রকাশ করে। চিত্রে এগুলোর গঠন দেখানো হয়েছে। এখানে উপরের যে অংশটা দেখানো হয়েছে সেটা হলো মস্তক বা মাথা। এরপর মাঝের যে অংশটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কলার। এরপর কলারের নিচ থেকে একদম নিচ পর্যন্ত এটাকে বলা হয়েছে লেজ। এবং পাশে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে সেখানে ডিএনএর আবরণ, প্রোটিনের আবরণ বাইরের দিকে রয়েছে, প্রোটিনের আবরণ মাথাতে প্রোটিনের আবরণ রয়েছে, আর ভেতরে রয়েছে হচ্ছে তোমার ডিএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। এবং এই যে অংশটা দেখানো হচ্ছে সেইটাকে বলা হয় বেস প্লেট বা ভিত্তি। এরপর দেখানো হচ্ছে যে এই যে কাঁটার মতো যে অংশটা দেখানো হচ্ছে সেটাকে বলা হয় স্পাইক। এবং ভিত্তির সাথে যে অংশটা দেখানো হচ্ছে সেটাকে বলা হয় স্পর্শক তন্তু। তাহলে চিত্রে দেখানো হচ্ছে টিটু ব্যাকটেরিওফাজের গঠন। ক নম্বর চিত্রে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে টিটু ব্যাকটেরিওফাজের একটা পূর্ণাঙ্গ গঠনের চিত্র, এবং ডান পাশে দেখানো হয়েছে লম্বচ্ছেদ। এবং এই যে পাশে দেখানো হচ্ছে যে ক্যাপসিড, আসলে ক্যাপসিডটা কি? ক্যাপসিডটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে অবস্থিত। এই যে বাইরের দিকে রয়েছে কিন্তু প্রোটিনের আবরণ, এবং ভেতরে রয়েছে ডিএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। তো ক্যাপসিডটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে অবস্থিত প্রোটিন আবরণটির নামই হচ্ছে ক্যাপসিড। এরপর আমরা যদি লক্ষ্য করি যে এই যে ভাইরাসের কথা বলা হয়েছে, ভাইরাস কত ধরনের হতে পারে? তোমাদের বইয়ে যেটা রয়েছে ভাইরাস গোলাকার হতে পারে, দণ্ডাকার, ব্যাঙাচির মতো। তাহলে এই যে ভাইরাস গোলাকার, সেই গোলাকার ভাইরাসের মধ্যে এখানে কিন্তু দেখানো হয়েছে SARS-2 অর্থাৎ করোনা ভাইরাসের কথা আমরা বলতে পারি, অথবা গোলাকার ভাইরাসের মধ্যে আরও বলা যায় HIV ভাইরাসের কথা বলা যায়, ডেঙ্গু ভাইরাসের কথা বলা যায়। এরপর বলা হয়েছে দণ্ডাকার ভাইরাস, যেটা লম্বাকৃতি অর্থাৎ দণ্ডের ন্যায়। সেটার মধ্যে যদি আমরা বলি তাহলে দেখা যাবে TMV ভাইরাস, যেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। অর্থাৎ তামাক পাতাতে এই ভাইরাস যদি আক্রমণ করে, যে ভাইরাসটা আক্রমণ করে সেটাকেই বলা হয় টোবাকো মোজাইক ভাইরাস। এরপরে ব্যাঙাচির মতো যে ভাইরাসটা দেখানো হচ্ছে সেটাকে বলা হয় টিটু ব্যাকটেরিওফাজ। তোমাদের বইয়ে এই টিটু ব্যাকটেরিওফাজ নিয়েই আলোচনা করা হয়েছে। তবে ভাইরাসবাহিত রোগ বলতে সবার আগে যে রোগটির কথা চলে আসে তা হলো কোভিড-19, যা প্রচলিত ভাষায় করোনা নামেই পরিচিত। করোনা ভাইরাস আবার বিভিন্ন ধরনের হয়। এরকম একটি ধরন হলো SARS-CoV-2, যা মূলত কোভিড-19 রোগের জন্য দায়ী। এখন কোভিড-19 হলে কী ধরনের উপসর্গ দেখা দেয়? অবিশ্বাস্য দ্রুত গতিতে ছড়ায় এ রোগ। আক্রান্ত রোগীর সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে ফুসফুসের জটিলতর সমস্যা দেখা দিতে পারে। কয়েক বছরে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটিয়েছে এই বিশেষ ধরনের ভাইরাস। ভাইরাস শুধু মানুষের জন্যই বিপদ ডেকে আনে তা নয়, মানুষ বা অন্যান্য প্রাণী ছাড়াও উদ্ভিদের অনেক রোগের জন্যও দায়ী বিভিন্ন ভাইরাস, যেমন ধানের টুংরো ভাইরাস, তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণেও হয়ে থাকে। এ পর্যন্ত পড়ে মনে হতে পারে যে প্রকৃতিতে শুধুই রোগ
দুর্ভোগ ডেকে আনা ছাড়া ভাইরাসের আর কোনো ভূমিকা নেই। কিন্তু কথাটা সত্য নয়, বরং প্রকৃতিতে ভারসাম্য রক্ষার জন্য অন্য সব জীবের মতো ভাইরাসেরও প্রয়োজন। সত্যি বলতে পৃথিবীতে বাস করা অসংখ্য ভাইরাসের মধ্যে খুব কম ভাইরাসই আমাদের রোগের কারণ ঘটায়। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আসলে ভাইরাস কি শুধু আমাদের ক্ষতিই করে? না, ভাইরাস ক্ষতিও করে আবার উপকারও করে। তো প্রথমে আমরা দেখি যে ভাইরাস আসলে আমাদের কি কি ক্ষতি করে। অপকারিতা: ভাইরাস মানুষের বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, ডেঙ্গু, ভাইরাল হেপাটাইটিস প্রভৃতি মারাত্মক রোগ সৃষ্টি করে থাকে। বিভিন্ন ধরনের মোজাইক রোগ, লিফ রোল, অর্থাৎ এই যে মোজাইক রোগগুলো সেইগুলো কি করে, পাতা কুঁচকায় যায়। এতে ফসলের উৎপাদন বিপুলভাবে হ্রাস পায়। গরু, ভেড়া, ছাগল, শূকর, মহিষ ইত্যাদি প্রাণীর ফুট অ্যান্ড মাউথ রোগ হয়, অর্থাৎ এই ধরনের প্রাণীগুলোর মুখে এবং পায়ে এ রোগগুলো হয়। ফাজ ভাইরাস মানুষের কিছু উপকারী ব্যাকটেরিয়াও ধ্বংস করে থাকে। বহুল আলোচিত এইডস রোগের কারণ হিসেবেও বিজ্ঞানীগণ ভাইরাসকে দায়ী করেছেন। সম্প্রতি সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম ভাইরাসের কারণে চীন, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে বহু লোকের মৃত্যু হয়েছে। এরপর আমরা দেখি যে ভাইরাস আসলে আমাদের কি কি উপকার করে থাকে। বসন্ত, পোলিও, প্লেগ, টাইফয়েড এবং জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয়। ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়। ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হচ্ছে। কতিপয় ক্ষতিকারক কীটপতঙ্গ দমনেও ভাইরাসের ভূমিকা উল্লেখ করার মতো। ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিয়াজনিত আমাশয় রোগের হাত থেকে মানুষকে রক্ষা করে থাকে। এরপর তোমরা চেনো টিউলিপ ফুল। সেই লাল টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণের ফলে লম্বা লম্বা সাদা দাগ পড়ে। এর ফলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ফলের মূল্যটা বেড়ে যায়। আসুন মানুষের প্রতি সহানুভূতিশীল হই।